প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আজকে আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের আলোচিত সংবাদ শিরোনাম। সাজা হলেই ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নয়, অপেক্ষা করতে হবে চূড়ান্ত রায় পর্যন্ত। অবশেষে দেশে পৌঁছল এমভি আব্দুল্লাহ। 23 নাবিক স্বজনদের কাছে ফিরবেন কাল। ডোনাল্ড লু ঢাকায় আসছেন কাল। সফরের কারণ জানা নেই ওবায়দুল কাদেরের। চার বছরে 4 আনাও পরিবর্তন হয়নি নাগরিক সেবার। মশা নিধন ও পরিকল্পিত ড্রেনেজে ব্যর্থতার দায় স্বীকার মেয়র আতিকের। জিআইএস ম্যাপিং এ দেখা হয়েছে গত বছর কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আমরা এডিসের লার্ভা পেয়েছি। বিটিআই নে ফেল করেছি। আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। বেসামাল আমিষের বাজার। গরু 800, কক মুরগি 400, ব্রয়লার পেরিয়েছে 200। এবং রাফা সীমান্তে আরো বেপরোয়া ইসরায়েল। আইনি লড়াইয়ে নামবে মিশর, তুরস্কের সমর্থন। দর্শক, আজকের বিষয় আমরা ঠিক করেছি মূল্যস্ফীতি কমাতে কতটা আন্তরিক সরকার। আলোচনার জন্য যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিই। জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, এমপি, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক গ্লোবাল টিভি। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনাব এস.এম. নাজির হোসাইন, তিনি সহসভাপতি ক্যাব। যদি এইভাবে শুরু করি, উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে। বাজারের যে পরিস্থিতি, আজকে আমাদের সারাদিন এই ধরনের একটা রিপোর্ট গিয়েছে। আমরা হেডলাইনেও ছিল এরকম একটা বিষয় যে বেসামাল আমিষের বাজার, গরু 800, কক মুরগি 400, ব্রয়লার পেরিয়ে গেছে 200। পরিস্থিতি যদি একটু ব্যাখ্যা করি, সবজির বাজার এই পরিস্থিতিতে গেছে। বলা হয় পত্রিকার হেডলাইন যে সাধারণ মানুষের নাভিশ্বাস। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে বেপরোয়া বাজার, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সরকার। জনাব বদিউজ্জামান সোহাগ, আপনাকে দিয়ে শুরু করি। বাজারে যান? অবশ্যই। কি অবস্থা? না দেখুন, নাকি এই যে বিষয়গুলো পত্রিকায় লেখা হয়, এটা কি মনে হয় যে এটা মিডিয়ার বানানো? না দেখুন, আসলে বাজারে তো মূল্যস্ফীতি রয়েছে, এটা সারা পৃথিবীতেই, শুধু বাংলাদেশে নয়। আর বাংলাদেশের যে আমাদের যে ষড়ঋতুর দেশ, আমাদের এখানে চৈত্র বৈশাখ মাসে আসলে আমাদের কিন্তু কিছু কিছু পণ্যের মানে মূল্য বেশি থাকে। যেমন এই সময় শুকনো মৌসুমে আমাদের মাছের প্রাচুর্য কম থাকে। তারপরে এই প্রচণ্ড খরা এবং এসব কারণে আমাদের অনেক সবজি উৎপাদন ব্যাহত হয়। এইসব কারণে কিছুটা এর প্রভাব তো বাজারে রয়েছেই। এবং আমাদের যে বর্তমান মূল্যস্ফীতির যে বিষয়টা, সারা পৃথিবীব্যাপী কিন্তু আসলে এটার একটা প্রতিফলন রয়েছে। তবে আমাদের বাণিজ্যমন্ত্রী এখানে কিন্তু বারবার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের টিসিবি বা বিভিন্নভাবে মানে বাজারে এবং আমাদের মূল্য নির্ধারণ করে দেওয়া বিভিন্ন ধরনের প্রচেষ্টা কিন্তু চলছে। এবং আপনি যে আমিষের কথাটা বললেন, সেই ব্যাপারেও আমরা জানি যে এই যে আমাদের পোলট্রি শিল্পে এই আমাদের প্রচণ্ড এই যে তাপদাহ গেল, এইটি কিন্তু আমাদের পোলট্রি শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় কিন্তু পোলট্রি শিল্পের মানে মুরগি মারা গেছে বা এটা কিন্তু তার মানে বাজারে আসলে কারসাজি নেই বা সিন্ডিকেট নেই বা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণটা নেই, মানে বাজারের চাহিদা এবং সরবরাহ আমি নেই সে কথা তো বলার কোনো সুযোগ নেই। কারণ আমরা দেখছি যে খেতে সবজি উৎপাদন করে সেখানে 10 টাকা 15 টাকায় সবজি বিক্রি হচ্ছে। সেই সবজি ঢাকা শহরে আসতে আসতে 50 টাকা 60 টাকা 80 টাকা হয়ে যাচ্ছে। এই মধ্যস্বত্বভোগীদের তো একটা দৌরত্ব আছে। এখানে কি পুরোটাই মধ্যস্বত্বভোগী নাকি? আমরা একটা রিপোর্টে একবার আমরা দেখেছিলাম যে সেখানে ধরেন বগুড়া থেকে, উত্তরাঞ্চল থেকে ঢাকায় আসতে 8টা-10টা জায়গায় ঘাটে ঘাটে তাকে এক ধরনের চাঁদা দিয়ে, মাসোয়ারা দিয়ে, নানান নামে সেটা বিভিন্ন। দেখুন, এটা তো নতুন কিছু নয়। এই ধরনের কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস তো আছেই, সেটা আমরা তো অস্বীকার করতে পারবো না। তো সেগুলো কন্ট্রোল করার জন্য তো
নিশ্চয়ই উদ্যোগ রয়েছে, এবং আমরা জানি যে আমার বাড়ি দক্ষিণ পশ্চিমাঞ্চলে, তাই এখান থেকে আমরা কিন্তু অনেক সবজি আমরা বিশেষ করে শহর এলাকায় আমরা মানে আমাদের এলাকার থেকে এসে থাকে। যেমন আমার একটা ইউনিয়ন থেকে 21 কোটি টাকার শসা জি শহরে পাঠানো সম্ভব হয়েছে গত 1 বছরে। জি। এবং কৃষিক্ষেত্রে আমাদের উৎপাদন কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের এখন এই কৃষি বিপণনের জায়গাটা আমাদেরকে আরো ফোকাস করতে হবে। এবং যে শশাটার কথা বললেন, এই শশাটা আমরা ঢাকা যদি 60 টাকা 40 টাকা করে কেজি, আর সেই শশাটা উত্তরাঞ্চলের একটা জেলায় আমরা দেখছিলাম যে রিপোর্টে 1 টাকা করে পার কেজি। এটা বোধহয় মাস, দেখুন এইটা 2-1টা ইনসিডেন্ট, কিন্তু আমাদের গড়ে দেখা যায় যে 15-20 টাকা থাকে। জি, মানে আমাদের খেতে 15-20 টাকা থাকে, কিন্তু কিছু কিছু সময় যখন এরকম 2-1টা ইনসিডেন্ট ঘটে যে তখন হয়তো এখানে পরিবহন বলেন বা এই যে যারা মধ্যস্বত্বভোগী যারা আর কি ব্যবসায়ী, এদের ও অনেক সময় কারসাজি থাকে, সে কারণে কৃষক অনেক সময় বঞ্চিত হয়। হ্যাঁ, কিন্তু আমরা এই জন্য বলছি যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন একটা বিভাগ রয়েছে, জি, এবং সেই ব্যাপারেও তারাও তাদের অ্যাক্টিভিটিস শো করতেছে, এবং আশা করতেছি যে আমাদের সমস্যাগুলো আইডেন্টিফাই হচ্ছে এবং এগুলো নিশ্চয়ই সমাধানের উদ্যোগ গ্রহণ করা। আচ্ছা, আমাদের একটা রিপোর্ট ছিল আজকে, আমরা পরিস্থিতিটা আসলে কি রেজা ভাই দেখে তারপরে আপনার কাছে আসি, রিপোর্টটা দেখতে চাই। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব না মেলায় সীমিত আয়ের পরিবারগুলোর নিত্যপণ্যের তালিকা থেকে বাদ পড়ছে আমিষের অন্যতম উৎস গরুর মাংস, যা বছরে একবার কেনাটাও কঠিন হয়ে গেছে বহু মানুষের কাছে। তাই দোকানে সাজানো মাংস দেখেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। 3 মাস পর বা 6 মাস পর এখন একটু কিনতেছে, যে মাংসের দাম আগে কম ছিল, তা মাংসের 800 টাকা বিক্রি করলে তো আর আমরা কিনে খেতে পারবো না। টিসিবির হিসাবে বছর ব্যবধানে গরুর মাংসের দরে কোনো পরিবর্তন না এলেও রাজধানীর শান্তিনগর বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিমকে দেখে তড়িঘড়ি করে মূল্য তালিকা সংশোধন করে নেয় বিক্রেতারা। আমার সাথে ভোক্তা অধিকার অফিসার নাই, উনি ম্যাজিস্ট্রেট পাওয়ার হলো ওনার কাছে, তো ওনাদের আজকে কোনো কাজের জন্য ওনারা আসতে পারেনি, সেজন্য আজকে মূলত আমরা আজকের জন্য শুধু আজকে আমরা কোনো জরিমানা করতে পারতেছি না। যখন গরুর মাংসে হাত দেয়া যাচ্ছে না, তখন সোনালী কিংবা ব্রয়লার মুরগিতে আমিষের চাহিদা মেটানোর চেষ্টায় ব্যবসায়ী আলতাফ হোসেন। কিন্তু এখানে অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বাড়ছে ফার্মের ডিমের দামের উত্তাপ। টিসিবির হিসাবে যা বেড়েছে প্রায় 16%। মাছ মাংস তো এখন আমাদের খাওয়াই যাচ্ছে না, মানুষ সাধারণ গরিব মানে ডিম দিয়ে খাইতে পারত অন্তত পক্ষে, সেই ডিমটাও এখন খাওয়ার পক্ষে অনুপযোগী হচ্ছে। কালকে দেখছি একদম, এখন আজকে বলে আরেক দাম। বিদ্যুৎ বিল বেশি, গাড়ি ভাড়া বেশি, তারপর জায়গা জায়গা চাঁদা বেশি নেয়, এই জন্যে দাম বাড়। গভর্নমেন্ট বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না বিদায় ব্যবসায়ীরা বেনিফিট নিতেছে। স্বস্তির সুবাতাস নেই মাছের বাজারেও। ক্রেতা সাধারণের অভিযোগ, বাজার চলছে ব্যবসায়ীদের ইচ্ছে মতো। ব্যবসায়ীরা খারাপ, ব্যবসায়ীরা 1 টাকার জিনিস 10 টাকা না কিনলে কিনে জানগা। মানুষের তো পয়সা থাকলে না মানুষে খাইবে, মানুষের তো পয়সা নাই, সীমিত খায়। চড়া আমদানি শুল্কের প্রভাবে ঊর্ধ্বমুখী সব ধরনের ডালের দামও। এই রিপোর্টটার পর রেজা ভাই আপনার কাছে আলাদা করে কোনো প্রশ্ন নেই, রিপোর্টটা আপনি দেখলেন, সোহাগ ভাইয়ের বক্তব্য শুনলেন, আপনার প্রতিক্রিয়া শুনি। না, মানুষ খুব কষ্টে আছে এবং মানুষ কম খাচ্ছে, মানুষ কম যতটা সম্ভব না পারা যায় সেটুকু জীবনযাপন করছে। সে তার বাচ্চার পড়ালেখা বন্ধ করে দিচ্ছে, মানুষ আমিষ গ্রহণ করছে না, বলতে গেলে চিকিৎসা বিলম্বিত করছে, না পারলে না নিচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আমরা তো মানুষের সাথে মিশি, আমরা বুঝতে পারি। আপনি যদি দেখেন প্রতিটা পণ্যের দাম আসলে বাড়তি। পেঁয়াজ গত বছর ঠিক এই সময়টাতে ছিল 55 টাকা, যেটা এখন 65 টাকা, ক্ষেত্র বিশেষে 75 টাকা। আলু 35 টাকা, সেটা এখন 70 থেকে 100 টাকা। আপনি চিন্তা করুন, মানে একটা মিনিমাম লেভেলের একটা ব্যবস্থা। 100 টাকা, 100 দ্বিগুণেরও বেশি। ডিম 48 টাকা ছিল গত এই সময়টাতে, এবার সেটা 65 টাকা অলরেডি চলে গেছে। মাঝখানে কিন্তু একটু কমেছিল, আবার এখন বাড়তে দিকে। ব্রয়লার মুরগি আজকে 225 টাকা কেজি বিক্রি হয়েছে, এবং গরুর মাংস তো আপনাদের রিপোর্টেই বের হয়েছে যে 800 টাকা কেজি। আসলে উচ্চ মূল্যস্ফীতির এই যে বিরাট ধাক্কাটা, এটা 3 বছর ধরে চলছে।
কথার ফুলঝুরিতে এটা কমে যাবে, বাণিজ্য প্রতিমন্ত্রী এটা বললেন, ওটা বললেন, তাতে কমে যাবে, এটা আমরা দেখছি, নির্বাচনের আগেও দেখেছি, নির্বাচনের পরেও দেখেছি, প্রচুর কথা উচ্চারিত হয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। এবং যেটা হয় যে মানুষের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের দাম বেড়েছে গড়ে 8%, তাহলে এটার একটা প্রভাব পড়বে না? সরকারের হাতে তো এটা। জ্বালানি তেল আপনি বাড়িয়ে রেখেছেন, যখন সিরিয়াতে জ্বালানি তেল, সিরিয়া যুদ্ধের সময় তলানিতে সারা পৃথিবীর মানুষ, আমেরিকা ইউরোপের মানুষ সবচেয়ে কম দামে জ্বালানি তেল কিনেছে, তখন বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দামে জ্বালানি তেল কিনেছে। সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি, সে সবচেয়ে বেশি দামে জ্বালানি তেল কিনছে। কারণ কি? দুর্নীতিগ্রস্ত অদক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে, সরকারকে সাপোর্ট দিতে হয়েছে, এবং রাজস্ব আদায়ের আর কোনো জায়গা নেই, তাই মানুষের পকেটের মধ্যে হাত দেন। এবং বাংলাদেশের একমাত্র দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, যার অর্থনীতিটা পরোক্ষ কর নির্ভর, প্রত্যক্ষ কর না। মানুষের পকেটে হাত দিচ্ছে কিন্তু সরকার, কিন্তু মানুষ টের পাচ্ছে না। পুরো কর ব্যবস্থাপনাটা হলো পরোক্ষ কর, এটা পৃথিবীর আর কোথাও পাবেন না, আপনি একমাত্র দেশ বাংলাদেশ। সেটা কিভাবে ঘটে যদি একটু, ভ্যাট আকারে আপনাকে নানা ধরনের সার্ভিস চার্জ আকারে, কাস্টমস ডিউটি আকারে আপনি নিয়ে নিচ্ছেন, কিন্তু মানুষ টেরও পাচ্ছে না যে তার কাছ থেকে এটা চলে যাচ্ছে। আপনি যখন ডিরেক্ট ট্যাক্স করতে পারতেন, তখন বড় লোকদের কাছ থেকে সম্পদ কর নিতে পারতেন, আপনি ট্যাক্স নেট বাড়াতে পারতেন, সেটা তো আপনি করছেন না। ট্যাক্স জিডিপি রেশিও বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, এমনকি ভুটানের নিচে। আমরা এত উন্নয়নের কথা বলি, সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোর নিচে আমরা অবস্থান করছি। তো এই ফলে সরকারের হাতে কোনো টাকা নাই, তো নগদ টাকার সংকটে ভুগছে, ডলার নাই, টাকা নাই। ফলে সরকারের অপশন কি? সরকারের অপশন হলো যে জিনিসপত্রের দাম বাড়িয়ে আপনি মানুষের পকেট থেকে পরোক্ষভাবে টাকা নেবেন। আপনি এটার কথা চিন্তা করেন। এই কাপটা সালমান এফ রহমান, বাংলাদেশের সবচেয়ে বড় লোকদের একজন, তিনি যে দামে কিনছেন, রিক্সাওয়ালা একই দামে কিনছে। ফলে রিক্সাওয়ালা যে ভেট দিচ্ছে, উনিও কিন্তু একই ভেট দিচ্ছেন, এখানে ডিসক্রিমিনেশন নাই কোনো। এইটাই নিপীড়নমূলক ব্যবস্থা। আপনি তার কাছ থেকে অন্য কোনো কর নিতে পারছেন না, বরং গিয়ে দেখেন তিনি কর হয়তো কি হতে পারতো, এখানে তো ব্যবসায়ীদের আপনি এটা নির্ভরই করতেন না, আপনি নির্ভর করতেন হলো ট্যাক্স জিডিপির উপরে। আপনাকে বেশি মানুষকে কর দিতে হবে, সেটা আপনি বাড়াতে পারেননি। যাদের অনেক সম্পদ হয়েছে তাদের উপরে সম্পদ কর ধার্য করতে পারেননি। হঠাৎ যারা বড় লোক হয়ে গেল তাদেরকে আপনি কিছু করতে পারেন না। তার মানে কি সরকার এখন ক্রয় ক্ষমতা কি মানুষের বাড়ে নাই? না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে নাই। কিছু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সরকারি কর্মকর্তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, ধনিক শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, হয়তো সরকারি দলের লোকজনের কিছু কিছু লোকের ক্রয় ক্ষমতা বেড়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নেমে গেছে, এবং ভয়ঙ্করভাবে নেমে গেছে বলেই মন্ত্রীরা এইসব কথা বলতে পারেন যে বাজারে তো কোনো জিনিস অবিকৃত থাকছে না। দেখেন, আপনার 100 টাকা, আমার 20 টাকা, দুজনের গড় কিন্তু 60 টাকা, কিন্তু আমার কিন্তু 20 টাকাই আসলে। আপনার 100 টাকাটা হয় একসময় 110 টাকা হয়ে যাবে, আমার 20 টাকা থেকে 10 টাকা নেমে যাবে, গড়টা 60 টাকাই থাকবে। আমরা ওই হিসাবটা করছি। আমরা যদি দেখি যে এক লাফে যে ডলারের দাম 60 টাকা বাড়লো, তার একটা প্রভাব পড়বে না? এটা কার পকেট থেকে যাবে? দরিদ্র মানুষের পকেট থেকে যাবে। এবং আমরা সময় মতো পণ্যভিত্তিক কোনো ব্যবস্থাই নিতে পারিনি, আমরা খালি কথা বলেছি। এই যে সিন্ডিকেটের কথা বলে, সিন্ডিকেট তো স্বয়ং বাণিজ্যমন্ত্রী, আগের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সংসদে দাঁড়িয়ে বলেছেন, কোনো ব্যবস্থা হয়েছে? আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আছে, 4 থেকে 5টি কোম্পানির হাতে পুরো ভোগ্যপণ্য বাজার, তাদেরকে নিয়ন্ত্রণে, যেটাকে রেন্ট সিঙ্গিং কালচার বলে। সরকাররা তো বুঝলাম যে আপনি ডলারের বাজারে হাত দিতে পারছেন না, কিন্তু চাঁদাবাজি বন্ধ করতে পারেন না। 15 বছরে চাঁদার পরিমাণ আরো বেড়েছে, যেটা আপনি রিপোর্টের মধ্যে বলেছেন। সেই চাঁদাবাজি কারা করছে? পুলিশ করছে, রাজনৈতিক নেতৃত্ব করছে, রাজনৈতিক শাখা প্রশাখা করছে। তাদের চাঁদাবাজিটা পর্যন্ত সরকার বন্ধ করতে পারেনি, ব্যবসায়ীরা এই কথাগুলো বলেছে। আরেকটা হলো যে আপনার ডলারের বিপরীতে টাকার যে অবনমন ঘটছেই, সেটাকে কোনোভাবেই আমরা কোনো জায়গা মতো আনতে পারছি না। এবং আমাদের উৎপাদন ঘাটতিটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা করি কি, কাগজে কলমে বিরাট একটা হিসাব দেখাই, আলু এত টন উৎপাদন হয়েছে, কিন্তু আপনি পরে দেখবেন যেটা কিন্তু আসলে 1 কোটি টন বললে সেটা কিন্তু 90 লাখ, ওই যে 10 লাখ টাকার একটা ঘাটতি আছে। কিন্তু আমরা সবসময় একটা হিসাবের ঘাটতির মধ্যে আছি। এবং সম্প্রতি এডিবি, IMF, বিশ্বব্যাংক সবাই পরিসংখ্যান ব্যুরো হিসাবের ঘাটতির কথা বলছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এক ধরনের হিসাব দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিসিপ্টে আরেক ধরনের হিসাব দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা সবকিছু বাড়িয়ে দেখাচ্ছি, তার একটা প্রভাবও কিন্তু বাজারে গিয়ে পড়ছে। আমরা আমদানি করতে পারতাম, আমদানি করে বাজারে একটা নিয়ন্ত্রণ আরোপ করা যেত, কিন্তু ডলার সংকটের কারণে সেটাও সম্ভব। আচ্ছা, আবার আসবো রেজা ভাই, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন টেলিফোনে। কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে কোত্থেকে বলছেন বলে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, ধন্যবাদ। আমার প্রশ্নটা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন
বদিউজ্জামান সোহাগ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলুন, শুনতে পাচ্ছেন? জি, আমাদের আসলে একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বিষয়টা এটাই যে সরকার কতটা আন্তরিক। তা আমাদের জনগণ হিসেবে আসলে আমরা অনেকটা কনফিউজড হয়ে যাই যে মানে এটা কি এক একদিন এক একটা রিপোর্ট হচ্ছে বাজার ভিজিট করে সাংবাদিকরা। এখন আসলে এটা কি সাংবাদিকরা কি মানে অনেকটা উস্কানি দিচ্ছে? আমরা এরকম আপনার বাজারে গিয়ে কি মনে হয়, কাঁচারা বাজারে গিয়ে দাম বেশি না কম, সহনীয়? আমরা সাধারণ জনগণ তো আসলে আমরা প্রতিনিয়তই বাজারে গিয়ে বিভ্রান্তের শিকার হচ্ছি। আজকে একটা বাজার মূল্য, আগামীকালকে আর একটা তো বৃদ্ধি হচ্ছে, মানে বৃদ্ধির এটাই বেশি, আমরা তো কম পাচ্ছি না। আচ্ছা, সোহাগ ভাই শুনেছেন আপনার প্রশ্ন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই সোহাগ ভাই এটা নোট নিয়েছেন, আমরা পরে সোহাগ ভাইয়ের কাছ থেকে শুনবো। আমরা একটু জনাব SM নাজির হোসেন আপনার কাছ থেকে শুনি। মানুষের এই যে বলছিলাম শুরুতেই যে মানুষের নাভিশ্বাস পত্রিকার খবর হচ্ছে যে বাজারের আগুন, আপনাদের কাছে কি মনে হয় বাজারের পরিস্থিতি আসলে কেমন? না, ধন্যবাদ। আসলে আমাদের একটু আগে ইশতিয়াক ভাই বলেছেন, তার আগে আমাদের সোহাগ ভাইও বলেছেন। তো ইশতিয়াক ভাই বলার পরে আসলে আমার তেমন বলার কিছু নাই, কারণ হলো যে ওনার বক্তব্যে পুরো বিষয়টা আসছে। আমরা যেহেতু দেশের বক্তাদের প্রতিনিধিত্ব করে আমরা প্রতিনিয়ত বলে আসছিলাম মূল্যস্ফীতি, আপনি যে হেডিংটা আজকে দিয়েছেন সেটা হলো যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মানে আন্তরিক কতটুকু, এবং বাজারের আপনি পরে যে প্রশ্নটি করলেন সেখানে একই অবস্থা। সেটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি করোনা বা করোনার পরবর্তী সময় থেকে মানুষের ইনকাম যেটা ছিল সেটাতে আছে, অনেক জায়গায় কমেছে, কিন্তু তার খরচের পাল্লা কিন্তু বেড়ে গেছে। এই যে নিত্য প্রয়োজনীয় সবগুলি পণ্যের দাম বেড়েছে, প্রতিটা মানে নিত্য প্রয়োজনীয় যে সেবা, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলোর দাম বেড়েছে। তো এটার কারণে একজন সীমিত আয়ের মানুষ, তার পক্ষে জীবন জীবিকা নির্বাহ করা খুবই কঠিন এবং টানা পোড়ানের মধ্যে তাকে অনেক জায়গায় কাট করতে হচ্ছে, এবং সেই জায়গাতে মানে খুব হিমশিম অবস্থা। তো এখানে আসলে প্রতিনিয়ত আমরা দেখি যে মানে বাজারে যদি আমরা দেখি এই মূল্যস্ফীতির পেছনে যে কাজটি যে এটা বেশি মানে উস্কে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার এবং নিত্য প্রয়োজনীয় যে সেবা, এটার প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি। এখানে যখনই বলা হয় যে মানে এটা নিয়ন্ত্রণের জন্য সরকার মানে কিছু করবে, সেরকম একটা আশ্বাস কিন্তু আমরা এই যে সরকার যখন নতুনভাবে আসলো, সরকার ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণটাকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেশ অগ্রাধিকার দিয়ে ওনার বক্তব্য রেখেছেন, মন্ত্রিসভার পরেও বলেছেন। কিন্তু ওই প্রথম দিকে ওনার যে বক্তব্য, পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্য যারা আছেন তাদের যে বক্তব্য, আমরা কিন্তু আশ্বস্ত ছিলাম। এরপরে যে কার্যক্রম সেখানে কিন্তু আমরা আবার হতাশ, কারণ হলো যে এখানে তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোতে আমরা তো কোনো অগ্রগতি দেখি না, বরং দেখা যায় যে গতবারের চেয়ে অনেক জায়গাতে একটু আরো মনে হয় ডেটোরিয়েট করেছে এটা। তো এই অবস্থাটুকু যদি হয় তাহলে কিন্তু ধরেন সরকার বলা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বা সাধারণ মানুষের জীবন জীবিকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য টিসিবির মাধ্যমে কার্ডের ব্যবস্থা অথবা সোশ্যাল সেফটি নেটের যে বিষয়গুলি ওনারা করেছেন, তো এগুলাতেও তো অনেক ধরনের মানে প্রবলেম আছে, এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারটাকেও মানে স্থিতিশীল রাখার জন্য আমরা কিন্তু বেশ অনেকবার কিন্তু এই প্রস্তাবগুলি দিয়েছি যে যেই এসেনশিয়াল যে আইটেমগুলি আছে সেগুলার মানে যখনই প্রাইসটা বাড়বে সেই জায়গাতে এটা মানে ট্যাক্স কমিয়ে হোক, অন্য যে উপায়গুলি আছে সেগুলো দিয়ে এটাকে সমন্বয় রাখা, এগুলো করা যায় কিনা, মানে সেগুলা কিন্তু আসলে সেই ধরনের উদ্যোগগুলো কিন্তু পরিলক্ষিত হয় নাই। তো যার কারণে বাজারে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। আপনি ধরেন এই যে মানে ইশতিয়াক ভাই একটুখানি বলার চেষ্টা করছে, সেটা হলো যে ডলারের মূল্যবৃদ্ধির কারণে মানে আজকেই আমি ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী সব কয়েকজনের সাথে আলাপ হলো, যে তারা বলতেছে মানে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে এবং এটার কারণেই মানে ওই মশলা জাতীয় আইটেম যেটা কোরবানির মানে সময় আমাদের সবারই লাগে, তো এই যে মানে মশলা জাতীয় আইটেমের দাম কিন্তু তারা এখনই বাড়িয়ে দিয়েছে, অথচ এই মশলা আসছে কিন্তু মানে রমজানের ঈদের আগে। এখন তারা বলছে যে এটা আমাদের জন্য একটা বোনাস সরকার দিয়েছেন, আমরা এই বোনাসটা কাজে লাগাতে চাই। তো এখন যদি আপনি ধরেন ব্যবসায়ীরা এরকম প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে সুযোগ নিতে চায়, ডিমের বাজারের কথা যদি একটুখানি বলি, সেটা হলো যে ডিম এই যে হিট ওয়েভের কথা বলে এখন দাম বাড়িয়ে দিলেন,
ইউটিউব তো চলে তাইলে গেছে। তাইলে তাইলে নাজের ভাই, এই যে কৃষি বিপণন অধিদপ্তর, এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এই যে জেলা প্রশাসন, প্রতিযোগিতা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম, তারপরে হচ্ছে যে সিটি কর্পোরেশন, মানে কোনো কিছু, এটা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? কোনো কিছুই তো বাজারের এই যে লাগাম টানা, নিত্যপণ্যের বাজারের, সেটা মানে লাগাম টানতে পারছে না আসলে। মানে সমস্যাটা না, আসলে কোথায়? আমরা শুনবো, আমরা আসবো। আমাদের একটা ছোট্ট বিরতির সময় আছে দর্শক, ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। আমরা আলোচনা করছিলাম মূল্যস্ফীতি কমাতে কতটা আন্তরিক আসলে সরকার, বাজারের পরিস্থিতি কি সেটি নিয়ে। আমরা বিরতির আগে বলছিলাম এই প্রশ্নটা যে কৃষি বিপণন অধিদপ্তর, যে কতগুলো প্রতিষ্ঠান সরকারের যারা বাজার মনিটরিং করছে, যারা এই মূল্যস্ফীতি মূল্যকে সাধারণ মানুষের নাগালে রাখার জন্য কাজ করছে, ক্রয় ক্ষমতাকে সাধারণ মানুষের নাগালে রাখার জন্য কাজ করছে। এবং দিন শেষে আমরা যে আলোচনাটাই ছিলাম দুইজনের কথা, এবং আপনিও কোনো কোনো ক্ষেত্রে বলছিলেন যে হ্যাঁ আসলেই পারছেন, আসলেই কি পারছে না, তাহলে এটা কি ব্যর্থ বলতে হবে? না, দেখুন, সরকার বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে শতভাগ আন্তরিক। এখানে তো মানে আমি মনে করি বাংলাদেশে যেভাবে সরকার বাজার কন্ট্রোলের জন্য যতটা অ্যাক্টিভ, আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এবং পৃথিবীর অনেক উন্নত দেশেই আমরা দেখি যে এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম, এটা আমাদের দেশের তুলনায় অনেক অনেক গুণ বেশি তাদের ওখানে। হ্যাঁ, হয়তোবা তাদের ক্রয় ক্ষমতা বেশি, হ্যাঁ, কিন্তু আমাদের তুলনায় তাদের দাম অনেক বেশি। আমাদের এখানে যেমন কৃষি উৎপাদন এই মুহূর্তে বেশি, এবং আমরা তো মনে করি কৃষিতে আমাদের এই সরকারের সময় কৃষিতে আমাদের উৎপাদন অনেক বেশি। কিন্তু এবং কৃষি পণ্যের যদি সঠিক দাম আবার কৃষক না পায়, সেক্ষেত্রেও তো সমস্যা। হ্যাঁ, কৃষির যে উৎপাদন ব্যয়, সেটা কি নিশ্চিত করা গেছে? আমরা যদি এই যুক্তিও ধরে নেই যে এই দেশের মানুষই তো ব্যবসা করতেছে, তো দেখুন, কৃষক যদি তার উৎপাদন ব্যয় না পায়, সেটা যদি না পায়, তাহলে তো কৃষক চাষাবাদ করবে না। এবং সেক্ষেত্রে কৃষকদেরকে কিন্তু বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে এই মুহূর্তে, বিভিন্ন ধরনের সার, কীটনাশক, এমনকি বীজ, এটা ফ্রি দেওয়া হচ্ছে। এবং কৃষিক্ষেত্রে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক আমরা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এবং সে কারণেই কিন্তু আমাদের উৎপাদন অনেকাংশে বেড়েছে। এবং আমরা মনে করি যে ইশতিয়াক ভাই যে কথাগুলো বলছেন, আমি তার সব কথায় আমি একমত হব না, যে একদম মানুষ আমিষের ঘাটতি হয়ে যাচ্ছে, মানুষ আমিষ গ্রহণ করতে পারছে না, আমিষ কেনা ছেড়ে দিছে, এই কথাগুলো আমি তার সাথে একমত নই। কারণ আমরাও গ্রামে যাই, আমরাও বাজারে যাই, অবশ্যই মানে মানুষের কষ্ট হচ্ছে, সেটা আমরা অস্বীকার করব না। হ্যাঁ, কারণ কিন্তু তারপরেও আমরা বিশ্ব বাজারের যে পরিস্থিতি, সে তুলনায় আমরা মোটামুটি ভালোভাবেই টিকে আছি। হ্যাঁ, তবে আমাদের প্রচেষ্টাটা থাকবে যাতে মানুষ আরও স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষ যাতে মানে তাদের শুধু তো খাবার সংগ্রহ করলে হবে না, মানুষের আরও যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, যেগুলো ইশতিয়াক ভাই বলছিলেন, যে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের বাসস্থান, সমস্ত যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সবগুলোই নিশ্চিত করা এটা আমাদের সরকারের দায়িত্ব, আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এবং সরকার সেটা করতে পারছে। অবশ্যই সরকারের সমস্ত দিকে আমাদের এই সব বিষয়গুলোই আমাদের নজর রয়েছে। এবং দেখুন, বাংলাদেশে যে দীর্ঘ সময় আমরা জানি যে গৃহহীন মানুষ, হাজার হাজার মানুষ, সেই গৃহহীন মানুষদেরকে আজকে এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে হোক, বিভিন্নভাবে হোক, মানুষদেরকে যে নিজের একটা ঘর, এটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকার কিন্তু সেটা হাজার হাজার মানুষকে, বস্তিবাসী মানুষকে আজকে বিল্ডিংয়ে আশ্রয় দিয়েছে সরকার। এটা মানুষের একটা মৌলিক চাহিদা পূরণ। জি, তো সেই ক্ষেত্রে দেখুন, আপনি সংসদ সদস্য, এইবারই প্রথম গ্রামে যখন যান, এলাকায় যখন যান, মানুষ কি বলে যে খুবই ভালো আছে? দেখুন, মানুষের সমস্যা তো আছেই, খুবই ভালো আছি এই কথা হয়তো বলছে না, কিন্তু মানুষ খেয়ে পড়ে আছে। মানুষ এক সময় যে আমাদের বাংলাদেশের যে মানুষের বক্তব্য ছিল যে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা, কিন্তু আমাদের এখন প্রত্যাশার জায়গা হচ্ছে যে মাছ ভাত খেয়ে
যে আমরা যে কথাগুলো আজকে আপনারা যে নিউজের যে হেডিংটা করেছেন যে আমিষের ঘাটতি, কিন্তু এক সময় আপনার মানুষের প্রত্যাশার জায়গাটা ছিল ডাল ভাত, আর আজকে আমরা মানে মাংস ভাত বলি বা মাছ ভাত বলি। হ্যাঁ, আমাদের তো প্রবাদই আছে মাছে ভাতে বাঙালি। তা আমাদের ফোকাসিং এর জায়গাটা হচ্ছে ওখানে, যে আমরা সেই ডাল ভাতের স্বপ্ন কিন্তু এখন দেখছি না। আমরা মাছ ভাত বলেন বা আমরা আমিষের জায়গাটা, আমরা যে আমাদের যে মানুষের যে মৌলিক চাহিদার যে জায়গাগুলো, সমস্ত জায়গাগুলোই আমরা ইয়ে করতে, আমাদের স্বাস্থ্য ক্ষেত্র বলেন, শিক্ষা ক্ষেত্র বলেন, সমস্ত জায়গাগুলো। সেই ক্ষেত্রে এই যে বাজার নিয়ন্ত্রণের জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করে, সরকার বিভিন্ন এজেন্সি বলেন, এরা সবাই কি কাজ করতে পারছে? মানে তাদের জায়গায় দেখুন, আমাদের অবশ্যই তারা কাজ করছে, কিন্তু সেই কাজের ক্ষেত্রে হয়তো কারো কারো ল্যাকিংস থাকতে পারে, কারো ল্যাকিংস। আমি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান, যে কৃষি বিপণন অধিদপ্তরের কথা বললেন না, ওনারা 29টি দামের মূল্য নির্ধারণ করে ওনারা খরচ এবং বাজার মানে সরবরাহ সমস্ত কিছু বিবেচনায় নিয়ে তারা একটা দাম ঠিক করে বাজারে, প্রত্যেকটা বাজারে ঢাকায় এই রোজার ঈদের আগে মানে আমরা দেখছিলাম বাজার মনিটরিংয়ে যাওয়ার পর একটাই 29টা পণ্যের একটা পণ্যের দামও কোথাও কেউ রাখে নাই। এবং বাজারে গেলে একদম সঠিক মানে একদম পরিষ্কার করে যারা বিক্রেতা তারা বলে যে সরকারের দাম, আপনি সরকারের কাছ থেকে কেনেন, আমার কাছে আসছেন কেন? এটাকে অস্বীকার করার সুযোগ আছে না। দেখুন, সরকার তো চেষ্টা করছে, এখানে কিছুটা আমাদের ঘাটতি আছে। দেখুন, আমাদের একজন কৃষকের 1 কেজি ধান উৎপাদনে কতটা খরচ হয়েছে, সেই উৎপাদন খরচ বিবেচনা করেই কিন্তু সরকার ধান কেনা নিশ্চিত করেছে যে 32 টাকা করে আমরা কৃষকের কাছ থেকে আমরা ধান কিনব। এবং এই যে 5 লক্ষ মেট্রিক টন সেটা কৃষকরা মানে নেই, ধান কেনা হচ্ছে। হ্যাঁ, এভাবেই কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। আমাদের কৃষকদের জায়গাটাও দেখতে হবে, আবার যারা আমাদের সেবাধর্মী প্রতিষ্ঠানে রয়েছে, যারা চাকরি বাকরি করছে, যারা গভর্নমেন্ট জব করছে বা যারা শহরে নগর জীবনে আছে, হ্যাঁ, তাদেরও দিকটা বিবেচনা করতে হবে। সরকারের সমস্ত স্টেক হোল্ডারদেরকে দিকেই কিন্তু নজর রাখতে হচ্ছে। আচ্ছা রেজা ভাই, আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে অনেক সময় সরকারি দলের যারা থাকেন তারা অনেক সময় এই যে আমরা যখন কথা বলি আপনাদের কাছ থেকেই শুনছিলাম যে এই ক্ষেত্রে ব্যুরোক্রেট যারা, আমলারা যারা, তাদেরকে অনেক সময় বাঁচানোর জন্য অনেক সময় সরকারি দলের নেতারা তারা কথা বলতে চান না। এটা কি একটা টেন্ডেন্সি নাকি এটা তাদেরকে বাঁচানোর জন্য? আচ্ছা, আরেকজন দর্শক আমাদের সাথে আছে, আপনার একটা প্রশ্ন নিয়ে তারপরে রেজাবের কাছে আসবো। কে বলছেন, কোথেকে বলছেন, প্রশ্ন বলুন। আমি খুলনা থেকে বলছি, মোহাম্মদ শহীদুল ইসলাম। জি, আমি বদিউজ্জামান সোহাগ সাহেবকে একটু প্রশ্ন করতে চাই। জি, ওনার কাছে আমার একটা প্রশ্ন যে উনি যখন সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন তখন উনি কত টাকা ইনকাম ছিল ওনার আমি জানি না, আর এখন উনি সদ্য এমপি হয়েছেন, ওনার কত টাকা বর্তমানে ইনকাম আছে এবং ওনার গাড়ি কয়টা আছে? ওনার যদি গাড়ি একটা থাকে ওনার পার্সোনাল বা ওনার ফ্যামিলি চলার জন্য সেটা ঠিক আছে, যদি 4টা বা 3টা থাকে ওনার পিছনে মোটরসাইকেল বহর যদি থাকে, সেগুলোর যে তেলটা ফুয়েলটা যায় সেটা আমাদের গরিবের টাকারই ফুয়েলটা পড়ে উনি ব্যয় করে, কিন্তু ওনার আয় ইনকামের সোর্সের জায়গা থেকে উনি সেই টাকাটা দেয়, কিন্তু আমাদের গরিবের পকেটে। জি জি, আমরা বুঝতে পেরেছি, আমাদের গরিবের পকেটের টাকা নাই, কিন্তু আমাদের এই যে দ্রব্য মূল্য এই জায়গাটা যদি ওনরা যদি দেখে যে আমাদের এই পিছনে মোটরসাইকেল লাগবে না, আমার 4টা গাড়ির প্রয়োজন নাই, আমার একটা গাড়ি থাকুক, আমি এমপি, আমি পাবলিকের মতন করেই চলাচল করবো, জনগণের দিকে তাকায়, তাহলে 300 এমপি যদি এইভাবে চলতে পারে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন সোনার দেশ তৈরি হয়ে যাবে। অনেক ধন্যবাদ। শখ ভাই কি কিছু করে বলবেন? কি বললো ওনার প্রশ্ন ছিল যে আপনার নির্বাচনের আগে কত টাকা ছিল, এখন কত টাকা তার ইনকাম, মানে হলফনামায় সেই বিষয় নিয়ে। আমি দর্শককে অনুরোধ করব যে হলফনামা থেকে এটা অনলাইনে পাওয়া যায়, আপনি দেখে নেবেন। নিশ্চয়ই আমি ছাত্র রাজনীতি করেছি, এটা সঠিক, এবং তার পরবর্তীতে ছাত্র রাজনীতি শেষে আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি, এবং আমার নির্বাচনের আগে যে আমি হলফনামা দিয়েছি সেটা শতভাগ সঠিক। হ্যাঁ, এবং সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমার কি অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা রেজা ভাই, আমরা যে আলোচনায় ছিলাম, না, একটা হলো যে কিছু হলেই আমরা বিশ্ববাজারের সাথে একটা কথা বলি, এটা একটা অশিলা তৈরি হয়েছে বাংলাদেশে, এটা ঠিক না। ডিমের দাম আমাদের চেয়ে পশ্চিমবঙ্গে কম, এমনকি পাকিস্তানে কম। গরুর মাংস পাকিস্তানকে আমরা এত খারাপ বলি, 300-350 টাকা পড়ে বাংলাদেশের টাকায়। কিন্তু রেজা ভাই, ইউরোপে, আমেরিকাতে আপনার ওদের আয় কত, ওদের মাথা পিছু আয় কত?
আপনি তো তুলনা করবেন আপনার আশেপাশে যারা তাদের সাথে। জি পশ্চিমবঙ্গে তো 225 টাকা গরুর মাংস যেখানে বিক্রি হচ্ছে, তাহলে এখানে যে আমরা বেশি দামে কিনছি এটা তো সত্য। তো এটাকে শুধু শুধু খামাখা ইউক্রেনের সাথে মিলাচ্ছি কেন? ইউক্রেন যুদ্ধ শুরুর পরে বেড়েছিল, করোনার সময় বেড়েছিল, এখন কিন্তু পৃথিবীর নানা জায়গায় এটা কিন্তু নেমে এসছে। এবং জ্বালানি তেলের দাম নামার পরেও কিন্তু বাংলাদেশে নামানো হয়নি, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমার পরেও বাংলাদেশে কমানো হয়নি। এগুলো তো সত্য কাহিনী। আপনি খামাখা এখন একটা নতুন ওসিলা খোঁজার চেষ্টা হচ্ছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ, তার সাথে দ্রব্যমূল্যের কোনো সম্পর্ক নাই। কারণ ইসরায়েলের আক্রমণের পরও 1 সপ্তাহ পরে কিন্তু জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল জায়গায় চলে আসছে, এখানে কোনো বড় ধরনের প্রভাব পড়ে নাই। সুতরাং এইগুলোকে যারা টেনে আনে তারা আসলে বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করে। বদিউজ্জামান সোহাগ সরকারি দলের এমপি, সুতরাং সরকারের পক্ষে তিনি বলবেন এটা তার বাস্তবতা, এটা আমি বুঝতে পারছি। সুতরাং এটাকে খুব বড় জায়গা থেকে দেখার কিছু না। বড় জায়গাটা হলো যে আমরা একটা ভিকটিম ব্লেমিং করছি কিনা। মানুষ না খেয়ে আছে, মানুষ কষ্ট করছে, অথচ আমরা বলছি তারা খুব ভালো আছে। মানুষ তা নেই। এবং বৈষম্যের জায়গাটা অনেক বিস্তৃত আকার নিয়েছে। এবং যেটা হলো যে চালের দামটাই চিন্তা করেন, আমরা একটা 2006 সালে আমাদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী চাল খোলা বাজার থেকে প্রতিযোগিতামূলক ভিত্তিতে কিনতে হবে। আজ পর্যন্ত এই আইনটা বাস্তবায়ন হয়নি। চাল কি করছে, বলা হচ্ছে যে সরকার কিনবে। সরকার কতটুকু কিনে? সামান্য পরিমাণ কিনে, বাকি পুরো চালটা কৃষকের কাছ থেকে কিনে নিচ্ছে হলো ধানটা, চাল না ধানটা পুরোটা কিনে নিচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো। প্রাইভেট কোম্পানিগুলো সেটাকে চালে রূপান্তরিত করছে, করে বাজারে তার চেয়ে বেশি দামে চাচ্ছে, সরকারের কাছেও বেশি দামে দিচ্ছে। তা আপনি তো নিজে একটা সিস্টেম রেখে দিয়েছেন বৈষম্যের, নিজেই একটা মানে মানে অদ্ভুত নিজের আইনটাকে নিজে ভঙ্গ করছেন। 2006 সালের আইন আপনি বাস্তবায়ন করছেন না। সেই সিস্টেমের জায়গায় আপনাকে প্রশ্নটা ছিল এরকম যে আপনি কি বলবেন যে অনেক সময় সরকারি দলের যারা থাকেন তারা কোনো সময় আমলাদের দিকে আঙুল তোলেন না? না, তুলবে না তো। এই সরকারি দলের এমপিরা পার্লামেন্টে আইন পাশ করেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কই একটা সরকারি দলের এমপি আজকে নাই কালকে অ্যারেস্ট হলে তো তার জন্য কোনো অনুমোদন লাগে না। সরকারি দলের ঊর্ধ্বতন কর্মী করতে নিজেরাই তো নিজেরা সারেন্ডার করছেন আমলাতন্ত্রের কাছে। তারাই তো আমলাতন্ত্রকে এরকম তোষামোদ করছেন, আমলাতন্ত্রকে দিয়ে উচ্চ স্তরে আসন করছেন। রাজনৈতিক নেতৃত্বের তো একটা দুর্বলতা। এই সোহাগ ভাইরে পার্লামেন্টে পাশ করেছেন, কিন্তু নিজের একটা সোহাগ ভাই যখন বিপদে পড়েন তখন আমলারা তার পাশেও থাকে না। ওনারাই কিন্তু এই আইন করছেন, অর্থাৎ ওনারা নিজেরাই আমলাতন্ত্রকে তোষণ করছেন। কারণ এই আমলাতন্ত্র তাদের অন্য অনেক শাসন ব্যবস্থার কাজে লাগে, মানুষকে তো কোনো জায়গা না। মানুষের কষ্ট, মানুষের কিছু কি আসে যায় বলেন? মানুষের কষ্টে কি আসে যায়? কিছু আসে যায় না। সরকার তো ঠিকই আছে, সরকারের কিছু যায় আসে না, বিরোধী পক্ষ তাদেরও কিছু যায় আসে না। বাংলাদেশে কোনো খাতে আপনি দেখবেন না মানুষের ভাবনাটা আছে, এটা একমাত্র প্রবলেম। জি জি, আমি একটু জনাব নাজির হোসেন আপনার কাছে আসতে চাই। আমরা যে বলছিলাম যে এতগুলো প্রতিষ্ঠানের কথা, যারা আসলে সরকারি প্রতিষ্ঠান, আপনারাও কাজ করেন সেটি নিয়ে, মানুষের ভোক্তা অধিকার নিয়ে, সেই জায়গাটা আসলে কাজ করতে পারে না কেন? মানে এই জায়গাটা কি অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং? আমি ওই সময় একটুখানি বলার চেষ্টা করছিলাম, সেটা হলো যে আপনি অনেকগুলি প্রতিষ্ঠানের কথা বলছেন। 11টি প্রতিষ্ঠান আছে যারা আসলে এই বাজার তদারকির সাথে সংশ্লিষ্ট। তো আমরা আমাদের যে অবজারভেশন সেটা হলো যে আইনের প্রয়োগটা আসলে যথাযথভাবে হয় না। আইন প্রয়োগের ক্ষেত্রে মানে প্রতিটা সময় বাধার সম্মুখীন হয়, এবং বাধার সম্মুখীন হয়ে যাওয়ার কারণে এবং তারা আসলে মানে রাজা ভাই একটু আগে যেটা বললেন ইশতিয়াক ভাই, সেটা হলো যে ওইটাই কিন্তু হয়ে থাকে। তারা সরকারকে একটা প্রতিবেদন দিয়ে থাকে যে আমার কাজ চলমান আছে। যেমন ধরুন আপনি এই রমজানের সময় জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, আরো যারা কৃষি বিপণন অধিদপ্তর আছে, তারা তো মানে অনেক জোরে সোরে কাজ করার কথা। এইবারে প্রথম আমরা দেখলাম যে নির্লিপ্ত অবস্থা, মানে কাউকে বাজারে দেখা যায় না। বাজারটা পুরোটাই কিন্তু ব্যবসায়ীদের হাতে ছিল। যেটা আপনি বলছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের কথা, তারা যে 29টা পণ্যের দাম নির্ধারণ করলেন, একটাও পাওয়া গেল না। তো তাদের আইনে কিন্তু বলা আছে যে দামটা নির্ধারণ করতে হবে, কিন্তু দাম নির্ধারণ করে দিয়ে তারা তার মতো চুপ মেরে একদম বসেই ছিলেন। সেই ক্ষেত্রে তো তাদের একটা অজুহাত বলেন যেটাই বলেন, তাদের লোকবল তো কম। বিএসটিআই এর কথা যদি বলেন, তাহলে দাম বাড়াই গেল, দাম ঠিক করে না, ওইটা হলে আপনি ধরেন লোকবল নাই, ঠিক আছে, আপনি 10টা করার কথা একটা করেন, একটাও তো করে নাই।
আপনার লোকবল কম আছে, লজিস্টিক কম আছে, আমরা মানি, কিন্তু আপনি 10টা করার কথা একটা করেন, একটাও তো করেন নাই। লোকবল কম, লজিস্টিক কম, এগুলা কিন্তু জাস্ট এটা মানে সরকারি ডিপার্টমেন্টের এটা মানে এটা ছাপানো বক্তব্য, মানে এগুলো বলে তারা ক্ষান্ত হয়ে যায়। কিন্তু আবার সরকারের কাছে যখন প্রতিবেদন দেয় মানে সবসময় কিন্তু তারা তাদের মতো করে দিয়ে দেয়। যেমন ধরেন আপনি এই যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের যেটা বিবিএস কিন্তু আজকে এক ধরনের রিপোর্ট দিচ্ছেন, আবার বিআইডিএস বলছে না এটা 10-এর ওনারা 10.75 দিয়েছেন, কিন্তু বিআইডিএস এর বক্তব্য হলো যে এটা 15-এর উপরেই হবে। তো প্রকৃত ঘটনাকে বারবার আড়াল করে দেওয়ার কারণে আসলে সরকারের যারা নীতি নির্ধারক মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যারা সিদ্ধান্তগুলো নেবেন তাদের কাছে কিন্তু রাইট মেসেজগুলো না যাওয়ার কারণে আসলে ওই জায়গাতে সমস্যাগুলি হচ্ছে। এবং ইন্টারনাল যে কমিউনিকেশন, একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে কোনো ধরনের সমন্বয় নাই, এগুলাকে হাইড করে দেখা, তারা তাদের মতো করে কাজগুলো পরিচালনা করছে। এবং এখানে আমাদের পলিটিক্যাল লিডারশিপ এই যে ডিপার্টমেন্টগুলি কিভাবে কাজ করতেছে তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য কোনো কিছু আসে সেরকম কিছু দৃশ্যমান নাই। একটা সময় ধরুন আপনার মনে আছে গণশুনানি হতো জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এখন এগুলো তো অনেকটা মানে নাই বললে চলে। সিটিজেন চার্টার বড় করে কিন্তু টাঙানো ছিল, এগুলো তো এখন মানে এটাকে মানে কোনোভাবে ওই অনুযায়ী কাজ হচ্ছে সেরকম কিন্তু দৃশ্যমান নয়। তো না হওয়ার পিছনে কারণটা সিটিজেন চার্টার কিন্তু এখনো বড় করে টানানো আছে এবং এটা টানানো আছে, কিন্তু আপনি সেই অনুযায়ী তো সেবা তো পাচ্ছেন না। এটা না পাওয়ার কারণটা কি, এটা হলো যথাযথ তদারকি বা মনিটরিংটা হচ্ছে না। তারা কিভাবে কাজগুলি করতেছে এটাকে তো অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। যদি অ্যাকাউন্টেবিলিটি আওতায় না আনে তাহলে কিন্তু হবে না। আপনি ধরুন আমি আরেকটা উদাহরণ বলি, টিসিবি 1 কোটি পরিবারকে মানে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো একটা উদ্যোগ, এটা শুধুমাত্র ব্যস্ত যাচ্ছে এখন তদারকির অভাবে। এখন দেখা গেল আমি অনেকগুলা ডিলারের সাথে আলাপ করলাম, সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা দেখার জন্য যেই এলাকায় যে ডিলাররা আছে সেখানে ওই নেতা একটা বড় অংশ কিন্তু কার্ড নিয়ে নেয়, যারা কার্ডধারী তারা কিন্তু পণ্য পায় না। অথচ প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং এই সময়টার জন্য এটা মানুষের জন্য খুবই সহায়ক ছিল। শুধুমাত্র এখন কেউ দেখে না, ডিলাররা তাদের মতো করে দেখে, ওখানে লোকাল যে কাউন্সিলর এবং চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের মতো করে আগে কার্ড নিয়ে এনে বাদ বাকি যে কয়টা পারে এগুলা পারলে কিছু ডিলার বিক্রি করে তো অন্যগুলো অন্য জায়গায় দিয়ে দেয়। তো এই জায়গাতে হলো মানে খুব সুন্দর উদ্যোগগুলো কিন্তু অনেক সময় ব্যস্ত যাচ্ছে। তো আমাদের যে বাজার তদারকি যে ব্যবস্থাগুলি আছে এখানে কিন্তু একই অবস্থা। আগে ডিএমপি আমাদের অনেকগুলি কাজ করতো, সিটি কর্পোরেশন অনেকগুলি এইগুলাতে উদ্যোগ নিত, কিন্তু আমরা তো এখন দেখতেছি না তাদের নির্লিপ্ত অবস্থান। তো এরকম যদি হয় তাহলে তো ধরেন মানে সরকার যে আন্তরিক সেই আন্তরিকতাতে বহিঃপ্রকাশ করবে, তার যে হ্যান্ডস গুলি আছে তারা অ্যাক্টিভ আছে মাঠে, তো সেই জায়গায় তো আমরা দেখছি না। সেই কারণে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ যে চিন্তা চেতনা এটা মাঠ পর্যায়ে সেভাবে যাচ্ছে বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা সোহাগ ভাই আপনার কাছে আসতে চাই, 11টি প্রতিষ্ঠান সরকারের এই পণ্য তদারকি বা বাজার নিয়ন্ত্রণ, বাজারের স্থিতিশীলতার জন্য তারা কাজ করে। আমরা ভাই যেটি বলছিলেন যে বিবিএস এর যে তথ্য, বিবিএস এর যে প্রতিবেদন, সেখানে এক জায়গায় আমরা দেখলাম যে এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি 10% উপরে উঠলো, অর্থাৎ 10.22% কথা বলছে বিবিএস। আবার সরকারের আরেকটা প্রতিষ্ঠান যারা বিআইডিএস তারা এটাকে 15% কথা বলেছে। এই যে এই বিষয়গুলো কি মনে হয় যে ওনাদের ডিপার্টমেন্টাল সমন্বয়, এটা তাদের সমন্বয়ের অভাব থাকতে পারে, কিন্তু আমাদের সরকারের একটি বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে মূল্যস্ফীতি আছে এবং সেটি নিয়ে আমাদের সরকার আমরা খুব আন্তরিকভাবে কাজ করছে। এবং আজকেও আমাদের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সে নিয়েই সরকার কাজ করতেছে। এবং আমাদের ক্যাবের ভাইস প্রেসিডেন্ট ভাই যে কথাটি বললেন যে টিসিবির পণ্য, আমাদের এই 24 সালের এই সরকার গঠিত হওয়ার পরে আমাদের যে বাণিজ্য প্রতিমন্ত্রী উনি দায়িত্ব গ্রহণ করেই প্রত্যেকটা সংসদ সদস্যকে উনি চিঠি দিয়েছেন যে এই টিসিবিটাকে মনিটরিং করার জন্য, যে এখানে যে সকল ডিলাররা রয়েছে তারা সঠিকভাবে কাজ করছে কিনা, এবং আমাদের উপজেলার যে সমন্বয় মিটিং আছে ওখানে এইগুলা বিষয়গুলা দেখার জন্য, এবং যদি কোনো ডিলার এখানে অনিয়ম বা কোনো যে দুর্নীতিগুলা করে ওনারা আর কি, তো সেক্ষেত্রে ডিলারশিপ চেঞ্জ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তা অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার খুবই আন্তরিকভাবেই চেষ্টা করে যাচ্ছে। একটা জায়গায় রেজা ভাই আপনার কাছে আসতে চাই যে বিবিএস এর এক জায়গায় আমরা দেখলাম
যে শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি কষ্টে আছে, বিবিএস বলছে। এবং সেটা যদি হয়েই থাকে তাহলে সেটা কিভাবে হচ্ছে? খাদ্যদ্রব্যের কথা যদি বলেন যে আমরা গ্রামে চাষবাস হয়, সেখানে গ্রাম থেকে আপনার খাদ্যদ্রব্য, সবজি, মাছ, পোলট্রি শহরে আসতে আমরা বলছি বিভিন্ন টায়ারে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রামে তো কম্পারেটিভলি কম থাকার কথা। বিবিএস এর এই তথ্য আপনার কাছে কি মনে হয়? মানে এটা না, বিবিএস এর তথ্য সঠিক, কারণ এই তথ্যটা আবার কিন্তু বিএডিএস অনেক জায়গায় কন্টেস্ট করলে এই জায়গাটা আবার একমত হয়েছে কিন্তু। এবং আমরা অন্যান্য গবেষণা, শহরের থেকে গ্রামের মানুষ কষ্টে আছে, কারণ গ্রামের মানুষের কাজের সুযোগ কম, গ্রামে কোনো কাজ নেই, এবং কৃষি কাজ মৌসুমী কাজ, সারা বছর কাজ থাকে না গ্রামে কোনো। সেই অর্থে আমরা কোনো শিল্প কারখানার এক্সটেনশন সম্প্রসারিত রূপ দিতে পারি নাই। ফলে দেখা যায় যে কৃষিকাজে নিয়োজিত অথবা অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত কিছু কাজ ছাড়া মানে সামগ্রিকভাবে কর্মসংস্থান আসলে বাংলাদেশে সেইভাবে ঘটে না। এইটা একটা কন্ট্রাডিকশন কিনা? তাহলে যে শহরে যার চাকরি নাই, চলে যাচ্ছে গ্রামে, সে গ্রামে চলে যাচ্ছে, তাহলে গ্রামে যাচ্ছে ঠিক না, গ্রামে গেছে আবার ফেরত আসছে, শেষ পর্যন্ত তাকে শহরে আসতে হচ্ছে, শহরেই অন্তত কিছু একটা করতে পারছে সে, গ্রামে কিন্তু স্থায়ী হতে পারছে না সে। গ্রামের মানুষ শহরের মুখাপেক্ষী, এবং বাংলাদেশের মাইগ্রেশনটা খুব অদ্ভুতভাবে রুরাল টু সিটি, সিটি টু রুরাল না। এবং চেষ্টা করেছিল শাহ আহমেদ কিবরিয়া সাহেব, একটা চেষ্টা করেছিলেন তার আমলে যে আমরা শহর থেকে গ্রামের দিকে মাইগ্রেশন করব। ওই কর্মসূচি সফল হয় নাই। কৃষি ব্যাংকের মাধ্যমে উনি কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে গ্রামে আসলে কর্মসংস্থানের কোনো ব্যক্তিই নেই, কোনো ধরনের উদ্যোগই নেই, কোনো আয়োজনই নেই, কারণ গ্রামে কোনো ওয়েলথ জেনারেশন নাই, গ্রামে কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন নেই, কিচ্ছু নেই। ইকোনমিক্সের যে বেসিক থিওরি ওয়েলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, ওটা গ্রামে কাজ করছে না, অনানুষ্ঠানিক খাত হয়ে গেছে গ্রামটা। আচ্ছা, আমি একটু ইশতিয়াকের সাথে অ্যাড করতে চাই যে দেখুন, আমরা কিন্তু প্রাচীনকাল থেকে একটা জিনিস দেখি যে প্রি মনসুন পিরিয়ড এবং পোস্ট মনসুন পিরিয়ড, অর্থাৎ আশ্বিন কার্তিক মাস এবং এই যে আমাদের চৈত্র বৈশাখ মাস, এই সময় কিন্তু গ্রামে একটু মানুষের কাজের অভাব থাকে। এবং এই সময়টা বিশেষ করে এই যে আমাদের এই যে তীব্র তাপদাহ থাকে যে চৈত্র বৈশাখ মাস, এই সময় কিন্তু মানুষের ওখানে কিন্তু এই যে সবজি উৎপাদন কম হয়, এবং বা পুকুর নালা বা খালবিলগুলো শুকিয়ে যায়, এখানে মাছের অভাব থাকে, এই যে কিছু সমস্যা কিন্তু থাকে। এটা কিন্তু আমাদের যে মানে এটা কিন্তু একটা মানে কি বলে আমাদের কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ এখন আমাদের যে কৃত্রিমভাবে যে মৎস্য চাষ হচ্ছে যার কারণে এটাই হচ্ছে, এবং আমাদের এখন কিন্তু সেচ ব্যবস্থার কিছুটা উন্নতির কারণে আমাদের কিন্তু ভ্যারাইটিস ফসল হচ্ছে, বিশেষ করে এই যে ইরি, বোরো, আউশ এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। তা আমি মনে করি যে অতীতের তুলনায় এই জায়গাগুলো কিন্তু অনেক অনেক উন্নত হয়েছে, মানে গ্রাম এখন ভালো আছে, আরো অনেক উন্নতি হয়েছে। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অতীতে কিন্তু এই বেকারত্বটা এই সময় খুব বেশি ছিল। যেমন আমাদের ওই আশ্বিন কার্তিক মাস, আমরা যে প্রি মনসুন পিরিয়ড যেটা, ওই সময় কিন্তু ওখানে মঙ্গা হতো, সেই জায়গাগুলোও কিন্তু এখন সমাধান হয়েছে। আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এই সমস্যাটা আছে। জি, আমি একটু নাসির ভাই আপনার কাছে আরেকবার আসতে চাই। সেটি হচ্ছে এই যে ক্যাব, আপনাদের যে প্রতিষ্ঠান, এইখানে রাজধানীর বাইরে ক্যাবের কোনো কার্যক্রম নয়, এই ধরনের একটা অভিযোগ শোনা যায়। তো এই অভিযোগ নিয়ে আপনারা আসলে কি বলবেন, এবং সেই কারণে এই যে গ্রামের বিষয়টাও যে আসলো, এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের অভিমত কি? যদি অভিমত থাকুক, সেই ক্ষেত্রে আপনাদের আসলে গ্রামের মানুষ কষ্টে আছে নাকি ভালো আছে, সেটা আপনাদের পর্যবেক্ষণটা আসলে কি? না, আমরা তো আসলে আমাদের পর্যবেক্ষণ যেটা আসলে বিবিএস দিয়েছে অথবা বিআইডিএস বলেছে, আমরা তো মনে করি তাদের সাথে আমরা একমত, এবং বিআইডিএস এর বক্তব্যটাকে আমরা অনেক বেশি মানে রিলাই করতে চাই। বিবিএস এর বক্তব্য আছে এখানে, ঠিক আছে, তবে হলো গ্রামের মানুষ কষ্টে আছে, এটা তো মানে অবশ্যই মানে স্বীকার করতে হবে। কারণ হচ্ছে যে গ্রামে কিন্তু অনেক ধরনের সুবিধা, মানে অনেক সুবিধা কিন্তু পিছিয়ে থাকে। যেমন ধরেন আপনি বিদ্যুতের বেলায় যদি বলি, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এলাকায় লোডশেডিং দেওয়ার জন্য। গ্রামে লোডশেডিং, প্রচন্ড লোডশেডিং, এই যে সেবাটা পাচ্ছে না, তো এইটার কারণে মানে তার অন্যান্য যে ইয়েগুলি আছে সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো এই ধরেন আপনি আদার যে ফ্যাসিলিটির কথা বলেন, সব জায়গাতে কিন্তু গ্রাম পিছিয়ে আছে। যদিও সোহাগ ভাই বলছেন যে আসলে গ্রাম অনেক দিকে অনেক উন্নত হয়ে গেছে, উন্নত কিছু কিছু আমাদের ইনফ্রাস্ট্রাকচার
ক্ষেত্রে অনেকগুলো এগিয়ে গেছে, কিন্তু সেবা বা সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু এখনো পিছিয়ে। যেমন ধরুন আপনি বিদ্যুতের কথা বলছিলাম, এটা আবার একটু বলি, সেটা হলো যে আরইবি, যেটা পল্লী বিদ্যুৎ বলি আমরা, সেটা কিন্তু তারা বিদ্যুৎ কিনে নেয় পিডিবি থেকে। পিডিবি নেওয়ার পরে তারপরে কিন্তু মানে পল্লী বিদ্যুৎ পায়। তো তাহলে কিন্তু পিডিবি যদি তার সাফিসিয়েন্ট ডিমান্ডটা ফুলফিল করতে পারে, তারপরে কিছু সারপ্লাস যেগুলো থাকে এগুলো কোনোভাবে ম্যানেজ করে তাকে দেয়। তো ওই যে সারপ্লাস নিয়ে তাকে কাজ করতে হচ্ছে, স্বাভাবিকলি সে সেবা দিতে পারে না। গ্রামে শহরে ধরো সারাদিন বিদ্যুৎ থাকতেছে, দেখা গেলো যে গ্রামে সে মানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই, এরকম একটা অবস্থা। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেন হলো যে আমাদের কার্যক্রম ঢাকার বাইরে নাই, গ্রামে কম। আসলে আমরা ওই জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের বিস্তৃতি ঘটেছে। আপনি এই যে গত 11ই মে আমাদের একটা মানে কনভেনশন ছিল, জেলা উপজেলা নেতাদের একটা সমাবেশ ছিল টিসিবি অডিটোরিয়ামে ঢাকায় কারণ বাজারে। ওখানেও আমরা অনেকগুলো বিষয় আলাপ করছি। এখন দেখেন যে আমাদের মুভমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভলান্টারি। আমাদের এখানে আমরা যারা মেম্বাররা আছি আমরা নিজেরা কন্ট্রিবিউশন করে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাই। এখানেই ধরেন আপনি দেখবেন যে আমাদের চেম্বারগুলিকে বা এফবিসিসিআই বা আদার যেগুলি আছে তাদেরকে সরকার অনেক ধরনের সহযোগিতা করছে, অনেকগুলি প্রকল্প তাদের সাথে করে। কিন্তু আমরা যারা ভোক্তা, আমাদেরকে এডুকেট করা, আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা, এগুলোর ক্ষেত্রে সরকারের কোনো ধরনের বরাদ্দ নেই, কোনো সাপোর্ট নাই। তো আমরা যেগুলো এখন করতেছি এটা অনেকটা নিজেদেরকেই বনের মোষ তাড়ানোর মতো, এবং আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে এই কাজগুলি করা হচ্ছে। আমরা মানে উপজেলা পর্যায়ে পর্যন্ত গিয়েছি, উপজেলার পরে আর যাওয়া যায় নাই। এবং আমরা এইবার অনেকদিন ধরে আমরা প্রস্তাব করে আসছি উপজেলা পর্যায়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একজন অফিসারকে পদায়ন করার জন্য, কিন্তু আসলে এই প্রস্তাব বারবার যাচ্ছে। একটা আলোচনা বোধ রয়ে গেছে, ভোগ্যপণ্যের বাজারটা যে 3 থেকে 4টা কোম্পানির হাতে বন্দী হয়ে গেছে। আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আছে, সরকার খুবই ভালো কাজ করেছে এটা, কিন্তু কমিশন কি করছে, 3 থেকে 4টা কোম্পানির হাতে পুরো ভোগ্যপণ্যের বাজার, এবং তারা নিজেরা বসে যে দাম ঠিক করছে, মানে খেলোয়াড় আর রেফারি একই দলের, তারাই বাজারে খেলছে, তারাই ঠিকঠাক করছে, তারা আবার নীতি নির্ধারণী জায়গায় চলে গেছে, তারা মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে, তাদের লোকজন কোথাও না কোথাও বসে যাচ্ছে। এই চক্রটা কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না, ফলে সরকার ব্যর্থ হচ্ছে এই জায়গাটায়। 3 থেকে 4টা কোম্পানির হাতে, সেই জায়গায় আমি ক্যাব খেলোয়াড় আর রেফারি একই দলের। ক্যাব এবং ভোক্তা অধিকার অধিদপ্তর, ক্যাব যদিও ভলান্টারি আপনারা বলছেন, সেই জায়গায় আপনাদের মধ্যে আসলে সুসম্পর্ক নাকি দুঃসম্পর্ক, অবস্থানটা কি আসলে? না, এটা হলো আমরা তো ধরেন আমাদের কাজটাই হলো ওয়াচডগের ভূমিকা পালন করা। আমরা ভোক্তাদের প্রতিনিধি হিসেবে কাজগুলো করি। যদি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রপারলি কোনো জায়গায় কাজগুলো করতে না পারে, অথবা সরকারের অন্যান্য উইং যেগুলি আছে, আমি জেলা প্রশাসনের কথা বলছি, বিএসটি এর কথা বলছি, নিরাপদ খাদ্যের কথা বলছি, অথবা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কথা বলেছি, তো তারা যদি কোনো জায়গায় মানে ফেল করে, সেই জায়গাতে আমাদের বক্তব্যগুলা আমরা তুলে ধরতেছি। কিন্তু মানে এখানে কোনোভাবে যে তারা মানে ওইরকম, আমরা অনেক জায়গাতে একসাথে কাজ করতেছি, কিন্তু কাজ করলেও আমাদের মূল কাজটাই হলো তারা যে জায়গাতে ল্যাকিংস গুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা তুলে ধরতেছি। তো প্রবলেমটা হয়ে গেছে ওই যে রাজা ভাই একটু আগে বললেন, মানে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 200 জনই হলো ব্যবসায়ী। তো 100 জন অন্যান্য যারা আমাদের সোহাগ ভাইদের মতো ব্যবসায় করে না, এরকম কিছু লোকজন আছে। তো এখন ব্যবসায়ীরাই তো মানে পুরো বিষয়গুলো সরকারের নীতি নির্ধারণের বিষয়গুলো চিন্তা করছে। আমরা যেরকম বললাম যে অধিদপ্তরের লোক বাড়ানো দরকার উপজেলা পর্যায় পর্যন্ত, কিন্তু এটা অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার বক্তব্য দর্শক বুঝতে পেরেছে। আপনাকে অনেক ধন্যবাদ রেজা ভাই, ধন্যবাদ সোহাগ ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা এই আলোচনা শুনছিলেন। বাজারের কি পরিস্থিতি আপনারা নিজেরাও জানেন, সবাই যাকে বাজারে যেতে হয়, এবং বাকি বিবেচনা আজকের আলোচনার পর নিশ্চয়ই চাপায় দেওয়া হয় না এই আলোচনা, বাকি বিবেচনা আপনাদের হাতেই। আজকে এখানে বিদায় নিচ্ছে।